আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিরিস আমি গল্পের 29 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। তুলি বেগমের এমন আচরণে মেঘুর কমলের হৃদয়ে এক তীব্র আঘাত লাগে। তার মনের গহীনে জমে থাকা ধারণাটা তবে সত্যি প্রমাণিত হলো। শিউলি বেগম ওকে কায়দার বাড়ির বড় বউ হিসেবে মন থেকে মেনে নেননি, তার মানবেই না বা কেন। যে শিউলি বেগম বহু বছর ধরে নিজের আপন ভাইঝি সুজিকে এই বাড়ির পুত্রবধূ করার রাজকীয় স্বপ্ন বুনে এসেছেন, সেখানে তার এই অনাকাঙ্ক্ষিত উপস্থিতি উনি কীভাবে সহ্য করবেন। মেঘু আষ্ট ও ভার আক্রান্ত পদে ধীর পায়ে রান্নাঘর ত্যাগ করে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। সুপার কাছাকাছি আসতেই হঠাৎ মুখোমুখি দেখে মেলে বৃদ্ধ জুবেদা খাতুনের সাথে। মেঘু তড়িতড়ি করে মাথা ওড়নাটা আর খানিকটা টেনে নিয়ে বিদ্রোহী ভঙ্গিতে দাঁড়ায়। আসসালামু আলাইকুম দাদিমা, শুভ সকাল। অতি মিহি ও মর্জিত গলায় সালাম প্রদর্শন করে মেঘু। জুবাইদা খাতুন মেঘুর এমন বিনয় ও নম্রতা দেখে মনে মনে খুব খুশি হলেন, যদিও মুখে গম্ভীর্য অভিব্যক্তি তা প্রকাশ পেতে দিল না। গম্ভীর কণ্ঠে বললেন, ওয়ালাইকুম সালাম। তার নতুন বউ সকাল সকাল নিচে কেন ঘোরাঘুরি করছ? বড় আন্টির কাছে এসেছিলাম নাস্তার সাহায্য করতে। বড় আন্টি সংকুচিত ও ভীষণ ভরা চোখে প্রশ্ন করেন বয়স্ক জবেদা খাতুন। মেঘু বেশ থতমত খায়, নিজের অপরাধীর মতো আনত মুক্র ও খানিকটা নিচু করে মৃদুসুরে জবাব দেয়, মানে মেজর সাহেবের আম্মু। নিজের সংবিধান শাশুড়িকে বড় আন্টি কেন ডাকছো মা? ওনাকে কি মা বলে ডাকতে পারো না? মেঘু এক মুহূর্ত নীরব থেকে নিজের চোখের জ্বলন্ত সত্যটা তুলে ধরে অত্যন্ত বাবস্তিক কণ্ঠে বলল, উনি যদি আমার নিজের মন থেকে আপন পুত্রবধূ হিসেবে গ্রহণ করেন, ঠিক সেই দিন ওনাকে থেকেই আমি মা বলে ডাকবো। দাদিমা, মা বলার পরম অধিকারটুকু তিনি নিজের হাতে আমায় দিবেন। মেঘুর এমন পরিতৃপ্ত ও সংযত কথায় বৃদ্ধ জবেদা খাতুনের মনটা ভিতরে ভিতরে অসীম শান্তিতে ভরে উঠল। মনে মনে ভাবল, নাথির শেষ তার খানিকটা রত্ন তুলতে ভুল করেনি। সমাজ যাই বলুক না কেন, ও সত্যিই একটা ভালো খাঁটি কুমারী এনেছে সংসারে। নাতি বইয়ের বাস্তব বুদ্ধি আর ব্যক্তিগতকে উনি বেজায় সমস্ত হলেন। নিজের মুখের কঠোর ভাবটা খানিকটা শীতল করে তিনি বললেন, বেশ, নাস্তা শেষ করে আমার ঘরে একবার এসো তো তুমি। তোমার সাথে আমার বিশেষ কিছু জরুরি কাজ আছে। মেঘু অমায়িক হাসি হেরে মাথা বিনিময় গলায় বলল, আচ্ছা দাদিমা। সম্মতি দিয়ে মেঘু দাদিমা জবেদা খাতুনের সম্মুখীন হতো ধীর পায়ে সময় সরে যায়। লম্বা করিডোরটা অতিক্রম করে সে চলে আসে তার মায়ের সাময়িক থাকা ঘরটার সামনে। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই বাবাকে সুন্দর পোশাক পরে তৈরি হতে দেখে মেঘুর মনে ভীষণ বড় প্রশ্ন জাগে। কোথায় যাচ্ছ তোমরা বাবা? নিজের সুতি পাঞ্জাবি পরে বোতামটা লাগাতে লাগাতে মৃদু হেসে উত্তর দেন, আবু সাত্তার মাস্টার, বাড়ি ফিরে যাচ্ছি রে মা। বাবার মুখে এমন অনাকাঙ্ক্ষিত বিদায়ের কথা শুনে এক লামহা চমকে ওঠে মেঘু। বুকের ভিতরে কেমন যেন এক অজানা মুচুর দিয়ে ওঠে। ধরা ভেজা গলায় কেঁদে ওঠার উপক্রম করে শুধরায়, আমায় একা ফেলে রেখে এই অচেনা জায়গায় চলে যাচ্ছ তোমরা? আবু সাত্তার মাস্টার আর নিজেকে সামলাতে পারল না, হাত বাড়িয়ে আদরি মেয়েকে পরম ভালোবাসায় নিজের চওড়া বুকে টেনে নেন। মেঘু কোনো দ্বিধা না করে একদম ছোট্ট বিড়াল ছানার মতো বাবার বুকে নিজেকে গুটিয়ে হারিয়ে যায়। আহা মা আমার, কেঁদে বুক ভাসাচ্ছ কেন? আগামী মাসে কেঞ্জা মার বিয়েতে আবার ঢাকা আসবো তো আমরা, তখন তোকে সাথে করে আমাদের গ্রামে নিয়ে যাব। কথা দিচ্ছি। কেন আজই তোমাদের সাথে আমায় নিয়ে চলো না বাবা? আমি এখানে থাকতে চাই না। দূরে দাঁড়িয়ে থাকা আলু আভানু মেয়ের এমন অবুঝ আকুতি দেখে চোখের কোণে জল মুছে মৃদু হাসেন। মেয়েটার এত বড় হয়ে কায়দার বাড়ির বড় বউ হয়ে গেল, অথচ তার ছেলে মানুষই আর বাপের বাড়ির প্রতি টানটা যেন বিন্দুমাত্র কম নেই। এখনও সেই পুতুল খেলার বাচ্চাই রয়ে গেল। আবু সাত্তার মাস্টার আলতো হাতে মেয়ের মাথায় হাত রাখে, শুভ পরিশ্রমে কুন্তি হাত রাখেন। ভালোবাসার চুলে নরম ভাজে হাত চালাতে চালাতে স্নেহ সুরে বললেন, শিষ্য বাবা যতদিন ছুটিতে এখানে আছে, তোমাকে আমরা এখান থেকে কিভাবে সাথে করে নিয়ে যাই বলো মা? জামাইকে একলা রেখে বাপের বাবা যাওয়া কি ঠিক হবে? বাবার মুখে শিষ্যর পক্ষে এমন অজুহাত শুনে অভিমানে মেঘের দু গাল ফুলে তোলার মতো ফুলে ওঠে। সে চট করে বাবার বুক ফুটিয়ে মাথাটা তুলে একরাশ অভিমানে চোখ মেলে তাকায়। লাল টুকটুকে ঠোঁট দুটো উল্টো একবার মুখ ভারী করে ওঠে। তুমি একদম ভালো না বাবা, আমায় ওই রাগী মেজর সাহেবের কাছে রেখে এভাবে পর করে দিলে। যাও, আমি আর কোনোদিনই তোমার ওই মন্তব্য বাড়ির যাব না। আবু সাত্তার মাস্টার মেয়ের অমন মিষ্টি ঝগড়া আর অভিমানী ভঙ্গ দেখে হু
হু করে হেসে ফেললেন। তারপর পরম মমতায় মেঘুর হাতে গাল রেখে সম্মিত কণ্ঠে বললেন, আচ্ছা বাবা বেশ, আমার ওই ভাঙা বাড়ি তোকে যেতে হবে না, তুই একেবারে নিজের বাড়ি যা। মেঘু আরও খানিকটা ঠোঁট ফুলিয়ে অভিমানে ধূপধাপ পা ফেলে ঘরের বিছানা গিয়ে শটাশট বসে পড়ে। আবু সাত্তার মাস্টার চোখের কোণে দুটি টলটলে জল চিকচিক করে ওঠে, তবে নিজের ভিতরে দুর্বলতাটুকু মেয়ের সামনে প্রকাশ পেতে দেয় না। তড়িঘড়ি করে চশমাটা খুলে মুখ ঘুরিয়ে আড়াল করে নেয়। মেয়ের বাবা হওয়া যে কতটা কঠিন আর কষ্টের কেবল একজন বাবাই ভালো করে জানেন। বুক আগলে পরম স্নেহ তিল তিল করে যাকে বড় করে তোলা হয়, তাকেই একদিন অন্য একজনের ঘরে আমানত হিসেবে তুলে দেওয়া হয়। কতটা যন্ত্রদায়ক! একটা মেয়ের বিয়ের পর প্রতিটি বাবার কলিজা যে কত টুকরো হয়ে ভেঙে খান খান হয়ে যায়, তা হয়তো এই পৃথিবীর অন্য কেউ কোনোদিনই পরিমাপ করতে পারবে না। মেয়ে চলে যাওয়ার পর বাপের বাড়ি সেই শূন্য নিথুর ঘরটার দিকে তাকালেই ওটা আর ঘর মনে হয় না, যেন এক নিস্তব্ধ মায়াপুরী কিংবা মৃত্যুপুরী মনে হয়। আলো বানু এক পাশে দাঁড়িয়ে স্বামীর বুকের এই তোলপাড় করা কান্নার খবর খুব ভালো করেই বুঝতে পারেন। উনি নিজের মনটাও যে কোনোভাবে সায় দিচ্ছিল না। সত্যি বলতে প্রথমে তো আলো বানু আর আবু সাত্তার মাস্টার কেউ হঠাৎ করে হওয়া শিশু আর মেঘুর এই অনাকাঙ্ক্ষিত বিয়েটা মেনে নিতে পারেনি। ওনার এক প্রকার বাধা দিয়েছিলেন। কোনোভাবেই নিজের কোমলমতি মেয়েকে এমন সামরিক ও বিশাল বিশাল পরিবারে তুলে দিতে চাননি তারা। কিন্তু শিষ্যের না করে নিজের এসে ওনাদের ঘুরে ঢুকা দুই প্রাবীর মানুষের হাত দুটো ধরে দীর্ঘ সময় ধরে পুরো পিছনের নির্মম ইতিহাস আর যাবতীয় ঘটনাবলী সমস্ত খুলে বলে। মেজরের বাকুলতা, সত্যটা আর সুগ্রম ভালোবাসা অনুদান করে অবশেষে অনেক সময় পর দুজনে নিয়োজিত হয়। তবে ওনার শিষ্যর সামনে একটা শক্ত শর্ত জড়িয়ে গিয়েছিল, যদি কোনো দিন আমাদের মেঘু এই কায়দার বাড়ির ভিতরে সামান্যটুকু কষ্ট পায় কিংবা ওর ওপর বিন্দুমাত্র মানসিক নির্যাতন বা অত্যাচার চালানো হয়, তবে সেই দিনই আমরা আমাদের মেয়েকে চিরতরে ফিরিয়ে নিয়ে যাব, ছিন্ন করব এই সংসারের সমস্ত বাঁধন। শিশুও বিন্দুমাত্র দ্বিধা না করে মাথা নত করে ওনাদের সেই শর্ত পরম শ্রদ্ধায় মেনে নিয়েছিল। বিছানায় বসে থাকা অভিমানী মেঘুকে এবার দুপাশ থেকে পরম আমায় জড়িয়ে ধরেন আলোয়া বানু আর আবু সাত্তার। স্নেহ ও স্বর্গীয় বন্ধনে মেঘু নিজের সমস্ত মান অভিমান ভুলে গিয়ে নীরবভাবে মিশে থাকে তার জন্মদাত্রা মা বাবার বুকের পরম উত্তাপে। সকালের নাস্তার পর্ব শেষ করে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে বের হয়েছে কিঞ্জা। রাস্তার মোড় থেকে একটা রিকশায় উঠে বসে এসে নিজের কাঙ্ক্ষিত নম্বরে ডায়াল করে ফোনটা কানে ধরেছে। যা বলার জলদি বলে ফেলো। ওপাশে হতেই প্রহরের ভীষণ রষ্ট ও গম্ভীর কণ্ঠস্বর ভেসে উঠতেই কিঞ্জার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্ট মিষ্টি হাসি ফুটে ওঠে। ও নিজের দুষ্টুমি হবার রেখে চটপটে কণ্ঠে হুমকি ছাড়ল, এখনই জলদি টিএসসির মোড়ে আসুন, আপনার সাথে বিশেষ কাজ আছে। তোমার কথা মধ্যে কি আমার দিনে রাতে নাস্তা হবে নাকি? হ্যাঁ, আসবো না আমি। কি করবে তুমি? প্রহরের কাছ থেকে ঠিক যেমন ক্ষিপ্ত তারা উত্তর আশা করেছিল কিঞ্জা, পেলেও ঠিক তেমনি। এবার ও গলার সুর সামান্য কৃত্রিম ঝাঁকিয়ে ও হুঁশিয়ার ঠেলে দিয়ে বলল, সোজা আঙুলে ঘৃণা উঠলে না এসে দেখুন একবার। না আসলে সেদিন অফিসের রুম যেমন চোর মেরেছিলাম, আজকেও ঠিক তেমনই পড়বে দুগালে। সেদিন তো মাত্র 4টি দিয়ে ছেড়ে দিয়েছিলাম, আজ হিসেব কষে পুরো 10টা দেব। প্রহরের কোনো প্রতিবাদ উত্তর শোনার আগেই কিঞ্জা ঝট করে কান থেকে মোবাইলটা নামিয়ে কট করে কলটা কেটে দেয়। মিনিট 10 পর রিকশা এসে সিসি মোড়ে থামে। রিকশা ভাড়া মিটিয়ে নেমে চারপাশে নিজের চঞ্চল চোখ দুটো ঘুরে থাকে কিঞ্জার। দূরে এক সুবাসীল নেম গাছ নিচে পিঠ দু হাত শক্ত করে বেঁধে রাখা ভঙ্গিতে কাউকে বিরক্তকরের মতো দারোয়ানের অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেও কিঞ্জার ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে বড় বড় পা ফেলে সোজা গিয়ে দাঁড়ায় সেই চীনার মানুষটার একদম মুখোমুখি। কেমন আছেন আমার গম্ভীর সাহেব? মানুষে ধীর স্থির সামনে ঘুরে কিঞ্জার দিকে ছুড়ে দেয় এক চরম বিরক্তকর ও রাগি চাউনি। রাস্তার গুন্ডামাস্তান মেয়েদের মতো অসভ্য আচরণ করাটা ঠিক কোথা থেকে শিখেছো তুমি? হ্যাঁ, আর আমার আদরের প্রেমিকার কাছ থেকে? কিঞ্জা বিন্দুমাত্র ইতস্তত না করে জবাব দেয়, কে আমার, কে তোমার আবার সেই হতবাবা প্রেমিক? প্রহর একখানা ব্রু উঁচিয়ে শুধরায়, কেন? ঢাকায় 7 নংয়ের আসনের রাস্তার দাফিয়ে ঘুরিয়ে বেড়ানো এই রক্ষ মাস্তান প্রহর ইবনা তো আমার একমাত্র প্রেমিক, আমার স্বপ্নের কল্পপুরুষ। কিঞ্জার পরনে থাকা হালকা সবুজ সুতি শাড়িটার দিকে অপলক নজর রাখে প্রহর। সকালের রোদে সবুজ শাড়িটা মোড়ানো মেয়েটাকে হঠাৎ যেন
যেন বড্ড বেশি মায়াবী লাগছে। অজান্তেই প্রহরের বুকের গম্ভীর হন কেমন যেন এক অচেনা চিনচিন করে মুড়ে ওঠে। তবে ভিতরে সেই অভিভক্ত অনুভূতি বা প্রেতাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে মুখে চরম গম্ভীর্য ধরে রেখে শুধায়, এত ঢং না করে বলো, মাঝ রাস্তায় এখন কেন ডেকে পাঠিয়েছো আমায়? আমার এই রাজকীয় খোপার জন্য 2 ছড়া টাটকা বেলি ফুলের মালা কিনে দেওয়ার জন্য? কেন, নিজের পকেটে কি টাকা পয়সা নেই তোমার? টাকা তো প্রচুর আছে, কিন্তু প্রেমিকের নিজের পকেটের টাকা কিনে দেওয়া জিনিসের আসল মূল্য আর আবেগ যে অনেক বেশি। মাস্তান সাহেব কথাটা শেষ করেই কিঞ্জা 2 কদম আরও কাছে এগিয়ে আসে। প্রহরের চৌড়া বুকের ঠিক বাম পাশটায় নিজের ডান হাতের তর্জনী আঙুলটা আলতো করে ঠেকায়। তারপর পায়ের পাতা ভর দিয়ে সামান্য পা উঁচু হয়ে নিজের গোলাপি ঠোঁট দুটো প্রহরের কানে একদম কাছে গিয়ে ফিসফিস সুরে তুলে বলে, বুকের এই পবিত্র জায়গাটার একশূন্য মালিকানা কিন্তু সেপ আমি। আপনার এই তৃপ্ত যন্ত্রণাটা যেদিন রাতে কেবল আমার নামের সম্পৃক্ত হয়েছে। প্রহর ইবনাথ, ভীষণ ভালোবাসি আপনাকে। এই পুরো দুনিয়ায় আমি শুধু আপনাতেই চরমভাবে আসক্ত। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।